Hello, welcome to my YouTube channel MKS Academy. It is most important for SSC and Railway exam. আজকের টপিক হলো হিমালয়ের নদ-নদী, যা এসএসসি এবং রেলওয়ের মতো পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলুন আজ আমরা এই বিশাল নদী ব্যবস্থার একদম গোড়া থেকে সবকিছু সহজ করে জেনে নেব। তো আজ আমরা কি দেখব এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা বুঝব এই ড্রেনেজ সিস্টেম জিনিসটা কি। তারপর আমরা সোজা চলে যাব হিমালয়ের তিনটে প্রধান নদী সিস্টেমে, সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র। তো আর দেরি না করে শুরু করা যাক, কি বলেন? সবার আগে আমাদের বুঝতে হবে এই যে আমরা বলি ড্রেনেজ সিস্টেম বা জলনির্গম প্রণালী, এটা আসলে কি? দেখুন, সোজা কথায় বলতে গেলে ড্রেনেজ সিস্টেম মানে হলো একটা নির্দিষ্ট এলাকার নদী নালাগুলো মিলে যে একটা নেটওয়ার্ক তৈরি করে, সেটাই মানে একটা প্রধান নদী আর তার সব শাখা প্রশাখা উপনদী মিলে যে জলের ধারা বয়ে নিয়ে যায়। আর এই জলের প্রবাহটা কোন দিকে যাবে, কতটা জোরে যাবে, সেটা কিন্তু কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। যেমন ধরুন, ওই জায়গার মাটিটা কতটা উঁচু নিচু বা ঢালু, সেখানকার পাথরের গঠন কেমন, আর অবশ্যই নদীতে জলের পরিমাণ আর স্রোত কতটা। সাধারণত আমরা 4 ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাই। প্রথমটা হলো ডেনড্রাইটিক, মানে গাছের ডালপালার মতো দেখতে, ঠিক যেমন গঙ্গার সমভূমিতে দেখা যায়, এটাই তার সেরা উদাহরণ। তারপর আসছে ট্রেলিস প্যাটার্ন, যেখানে ছোট ছোট নদীগুলো মূল নদীর সাথে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে মেশে। এরপর আছে রেডিয়াল, ভাবুন একটা পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার মতো চারিদিকে নদী ছড়িয়ে পড়ছে। আর সেন্ট্রিপ্যাটাল হলো ঠিক এর উল্টোটা, মানে চারদিক থেকে নদী এসে একটা নিচু জায়গায় জমা হচ্ছে। আচ্ছা, বেসিকটা তো বোঝা গেল। এবার চলুন আমাদের আজকের আসল হিরো মানে হিমালয়ের বিশাল নদী ব্যবস্থার দিকে ফেরা যাক। আচ্ছা, ভারতের সব নদী কি একই রকম? একদমই না। হিমালয়ের নদী আর দক্ষিণ ভারতের পেনিনসুলার নদীগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। হিমালয়ের নদীগুলোতে সারা বছর জল থাকে। কেন? কারণ এদের জন্মই হয়েছে বরফ গলা জলে, মানে হিমবাহ থেকে। কিন্তু পেনিনসুলার নদীগুলো, ওগুলো মূলত বৃষ্টির জলের ওপর নির্ভরশীল। আর সেই কারণে হিমালয়ের নদীগুলোর গতিপথও অনেক বেশি লম্বা হয়। হিমালয়ের নদীগুলোর একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। এদেরকে বলা হয় অ্যান্টেসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? মানে এই নদীগুলো হিমালয়ে তৈরি হওয়ারও আগে থেকে বইছে। ভাবা যায়, হিমালয় যখন একটু একটু করে উঁচু হচ্ছিল, এই নদীগুলো কিন্তু নিজেদের পথ ছাড়েনি। পাহাড় কেটে গিরিখাত তৈরি করে নিজেদের পুরনো রাস্তা দিয়ে বয়ে চলেছে। কি দারুণ ব্যাপার! সিন্ধু, শতদ্রু, গঙ্গা এরা সবাই এর সেরা উদাহরণ। তাহলে এই পূর্ববর্তী নদীর কনসেপ্টটা মাথায় রেখে চলুন আমরা আমাদের প্রথম নদী ব্যবস্থা সিন্ধু নদ সিস্টেমে ডুব দিই। এই যে বিশাল সিন্ধু নদ, এর জন্ম কোথায় জানেন? তিব্বতে কৈলাস পর্বতমালার কাছে একটা গ্লেশিয়ার থেকে। সেখান থেকে যাত্রা শুরু করে নদীটা ভারতে ঢুকছে লাদাখের ডেমচক দিয়ে। আর তারপর লাদাখ আর জাস্কার, এই দুটো পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে বয়ে গিয়ে চলে যাচ্ছে পাকিস্তানে। শেষে ওর যাত্রা শেষ হচ্ছে আরব সাগরে গিয়ে। এর বিশালতাটা একবার কল্পনা করুন। টোটাল লেংথ প্রায় 2880 কিলোমিটার। তার মধ্যে 1114 কিলোমিটারই কিন্তু ভারতের মধ্যে দিয়ে গেছে। মানে ভারতের অন্যতম দীর্ঘতম নদীগুলোর একটা হলো এই সিন্ধু। যেহেতু এই নদী ভারত আর পাকিস্তান দুটো দেশের মধ্যে দিয়েই গেছে, তাই এর জল ভাগাভাগি নিয়ে একটা চুক্তি আছে। এটাকে বলা হয় সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা 1960 সালে হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক এখানে মধ্যস্থতা করেছিল। চুক্তিটা খুব সহজ। পশ্চিমের 3টে নদী মানে সিন্ধু, ঝিলাম আর চেনাব এর জলের বেশিরভাগটা পাবে পাকিস্তান, আর পূবের 3টে নদী রাভি, বিয়াস আর শতদ্রুর জলের বেশিরভাগটা ব্যবহার করবে ভারত। পরীক্ষার জন্য কিন্তু সিন্ধুর উপনদী আর তাদের পুরনো নামগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। যেমন ধরুন, ঝিলামের পুরনো নাম কি? বিতস্তা, যার পাড়েই শ্রীনগর শহরটা গড়ে উঠেছে। আবার সিন্ধুর সবচেয়ে বড় উপনদী হল চিনাব, যার পুরনো নাম আসিকনি। আর একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসে বিয়াস বা বিপাশা নদী নিয়ে। এটাই একমাত্র উপনদী যেটা পাকিস্তানে ঢোকেই না। সিন্ধুর পর এবার আমরা আসছি ভারতের প্রাণগঙ্গা, কোটি কোটি মানুষের বিশ্বাস আর জীবনের সাথে জড়িয়ে থাকা নদী, গঙ্গা সিস্টেম নিয়ে। গঙ্গার উৎস হল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ গুহা। টোটাল লেন্থ 2525 কিলোমিটার, যা গঙ্গাকে ভারতের দীর্ঘতম নদী বানিয়েছে। আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস: 2008 সালে গঙ্গাকে আমাদের ন্যাশনাল রিভার বা জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয়। আর এই গঙ্গাতেই কিন্তু আমাদের জাতীয় জলজ প্রাণী মানে গাঙ্গীয় শুশুক বা ডলফিন দেখা যায়। আমরা সবাই বলি গঙ্গার উৎস গঙ্গোত্রী, কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সোজা সাপটা? আসলে তা নয়। গঙ্গা নামে নদীটার জন্মই হয় আরও অনেকটা পরে।
দেবপ্রয়াগ বলে একটা জায়গায় অলকানন্দা আর ভাগীরথী এই দুটো নদী এসে যখন মেশে তখন থেকেই এর নাম হয় গঙ্গা। এই ছবিটা দেখুন, এখানে পঞ্চপ্রয়াগ বা 5টা পবিত্র সঙ্গম দেখানো হয়েছে। এই 5টা প্রয়াগ কি কি? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর সবশেষে হল দেবপ্রয়াগ, যেখানে গঙ্গার জন্ম। একটা জিনিস খেয়াল করেছেন, প্রথম 4টে প্রয়াগেই কিন্তু একটা নদী কমন, আর সেটা হল অলকানন্দা। এবার আসি গঙ্গার উপনদীগুলোর কথায়। নদী যেদিকে বইছে সেদিকে মুখ করে দাঁড়ালে আপনার বাঁ হাতের দিকের নদীগুলো হলো বাম তীরের আর ডান হাতেরগুলো ডান তীরের। বাম তীরের কয়েকটা বড় উপনদী হল গোমতী, ঘরঘরা, গণ্ডক আর অবশ্যই কোশি, যাকে তো বিহারের দুঃখও বলা হয় কারণ এর বিধ্বংসী বন্যার জন্য। আর ডান তীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হল যমুনা, যেটা কিনা গঙ্গার দীর্ঘতম উপনদী। এছাড়াও আছে সোন আর পুনপুন। আমাদের আজকের আলোচনার শেষ পর্বে আমরা চলে এসেছি। এবার কথা হবে এক আন্তর্জাতিক নদীকে নিয়ে, যা তার বিশালতা আর শক্তির জন্য পরিচিত। তিব্বত, ভারত, বাংলাদেশ 3 দেশের মধ্যে দিয়ে বয়ে চলা সেই নদী হল ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের যাত্রাপথটা কিন্তু একেবারে সিনেমার গল্পের মতো। এর জন্ম তিব্বতের চিমায়ংদুং গ্লেশিয়ারে। সেখান থেকে ওটা লম্বা পথ পূব দিকে বয়ে যায়, তারপর হঠাৎ নামছা বারোয়া পাহাড়ের কাছে এসে একটা বিরাট বাঁক নেয়, একটা শার্প ইউটার্ন, আর সেই বাঁক নিয়েই সোজাসুজি ঢুকে পড়ে আমাদের অরুণাচল প্রদেশে। ব্রহ্মপুত্রের ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এর নাম। জায়গা বদলানোর সাথে সাথে এর নামও বদলে যায়। তিব্বতে ওকে ডাকা হয় ইয়ারলুং সাংপো নামে, যেই অরুণাচলে ঢোকে নাম হয়ে যায় সিয়াং বা ডিহং। আসামে এসে আমরা ওকে ব্রহ্মপুত্র নামে চিনি, আর বাংলাদেশে ঢুকলে ওর নাম হয়ে যায় যমুনা। ভাবুন, একটাই নদী অথচ কতগুলো নাম। আর এই বিশাল ব্রহ্মপুত্রের বুকেই কিন্তু একটা আশ্চর্য জিনিস আছে, আসামের মাজুলি দ্বীপ। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ বা রিভার আইল্যান্ড। এটা শুধু একটা দ্বীপ নয়, একটা ভীষণ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আর ঐতিহাসিক জায়গা। তো আমরা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নিয়ে এত কিছু জানলাম। এর থেকে একটা জিনিস পরিষ্কার, এই নদীগুলো শুধু কয়েকটা জলের ধারা নয়, এগুলো আস্ত সভ্যতার লাইফলাইন। এদের পারেই গড়ে উঠেছে কত বড় বড় শহর। ভাবুন, দিল্লি, আগ্রা যমুনার ধারে, কানপুর, বারাণসী গঙ্গার তীরে, আর ডিব্রুগড় ব্রহ্মপুত্রের পাড়ে। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই নদীগুলো কি শুধুই জল, নাকি আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির শিরা উপশিরা? একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি এই নদীগুলো না থাকত তাহলে এই শহরগুলোর, আমাদের ইতিহাসের চেহারাটা ঠিক কেমন হতো? যদি ভিডিওটিতে আপনাকে সামান্য হলেও তথ্য দিতে পেরেছি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ জ্ঞান বিতরণ করলে জ্ঞান বাড়ে। ধন্যবাদ।